জুলাই আন্দোলনে প্রতারিত সেনাবাহিনী হঠাৎ ৫৬ জেনারেল ক্ষোভে ফুঁসছেন কেন? ইউনূস ওয়াকার দ্বন্দ্ব চরমে, নির্বাচনের আগেই উত্তাল সারা দেশ। এবং সর্বশেষ জানাবো, আতঙ্কে দিন কেটেছে বিএনপি জামায়াত কর্মীদের, অর্ধশত খুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আন্দোলনে প্রতারিত সেনাবাহিনী হঠাৎ ৫৬ জেনারেল ক্ষোভে ফুঁসছেন কেন? ইউনূস ওয়াকার দ্বন্দ্ব চরমে, নির্বাচনের আগেই উত্তাল সারা দেশ। যার হাত ধরে ইউনূস ক্ষমতা দখল করেছিল, সেই সেনাবাহিনীর ২৪ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই ঘটনায় বাহিনীর সঙ্গে ইউনূসের শুরু হয়ে গিয়েছে ঠান্ডা লড়াই। কিছুদিন ধরেই বাহিনীর সঙ্গে তদারকি সরকার প্রধানের মতের অমিল হচ্ছিল, এবার সেটা কার্যত শীর্ষ বিন্দুতে পৌঁছালো। সামরিক কর্তা বা আধা সামরিক কর্তাদের বিচার হয় সেনা আদালত। সব দেশের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। বাহিনীর সম্মানের কথা ভেবেই তাদের বিচার করা হয় সামরিক আদালতে। কিন্তু ইউনূস সেই পথে না গিয়ে হাঁটল উল্টো পথে। আর যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে, তাদের সংখ্যাগরিষ্ঠ হাসিনা আমলের। অভিযুক্তদের বিচার সেনা আইনি হবে নাকি ফৌজদারি আইনে, তা নিয়ে নানা মতামত উঠে আসছে বাহিনীর মধ্যে। এই নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা দায়ের হয়েছে। একটি মামলা বহু আলোচিত আয়নাঘর মামলা, দ্বিতীয়টি টিআইএফ। অভিযোগ, জেরা করার নামে এই ঘরে অফিসারদের নানাভাবে অত্যাচার করা হতো। দুই ক্ষেত্রে দায়িত্বে ছিলেন পদস্থ সেনা কর্মকর্তার। কোনো মহল থেকে অতীতের দৃষ্টান্ত টেনে বলা হচ্ছে, ফৌজদারি আদালতের বিচারক মনে করলে সেনা কর্মকর্তাদের বিচারের ভার সেনা আদালতের হাতে অর্পণ করতে পারেন। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা দাবি করছেন, এই আইন বাংলাদেশের সমস্ত নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে কেউ সেনাবাহিনীতে চাকরি করেন বলে অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে না বা বিচার করা যাবে না, এমন কোনো বিধান নেই। এই সব কিছুর থেকে বড় হয়ে দেখা গিয়েছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তদারকি সরকার প্রধানের চরম বিরোধ। কিছুদিন আগে ওয়াকার একটি আলোচনার সভায় বলেন, আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে, তা কল্পনা করতেও আমার কষ্ট হয়। আমাদের ব্রাদার অফিসারদের এই অপমানের মুখোমুখি হতে হবে। আমরা এটা কিভাবে সহ্য করব? তাদের দোষ কি? তারা যা করেছে তা তো নির্দেশেই করেছে। আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছি, কিন্তু কেউ শোনেনি। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি ভবিষ্যতের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে, তাদের কাছ থেকে এই অফিসারদের জন্য ইনডেমনিটি দাবি করব। ইনডেমনিটি না পেয়ে যাব না। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সেনাপ্রধানকে নিয়ে ৫৬ জন একটি প্রতিবাদপত্র ইউনূসকে পাঠিয়েছে। সেখানে তারা তাদের মতামত এবং অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। জানিয়ে দিয়েছে, সামরিক কর্তা বা অবসরপ্রাপ্ত সামরিক কর্তাদের বেসামরিক আদালতে বিচার তারা মেনে নিতে পারছে না। এদিকে ১৩ জন কর্মরত সেনা কর্তাকে বরখাস্ত করতে হলে বাহিনীর মধ্যে ছোটখাটো অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাহিনীর মধ্যে সেনা প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বলা হচ্ছে, হাসিনা থাকতে থাকতে কেন এইসব কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে কি সেনা প্রধানের পেছনে ইন্ধন রয়েছে? তিনি কি চেয়েছিলেন হাসিনা আমলের এইসব সেনা কর্তাদের বিচারের আওতায় আনার জন্য আগে থেকে নীল নকশা তৈরি করে রেখেছিলেন? অপেক্ষা করছিলেন মোক্ষম সময়ের? আরও একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হলো এমন সময় তাদের বিচার প্রক্রিয়ায় আনা হলো যখন ইউনূস জমানা প্রায় শেষ হতে চলেছে। আতঙ্কে দিন কেটেছে বিএনপি জামায়াত কর্মীদের, অর্ধশত খুন। চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে একসময় পরিচিত ছিল মেহেরপুরের জেলা। বিশেষ করে ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত গাংনী ছিল আতঙ্কের জনপদ। তবে এর প্রভাব ছিল পুরো জেলায়। চরমপন্থীদের অস্ত্রের ঝনঝনানি আর বোমাবাজিতে সবসময় মানুষ আতঙ্কে থাকত। অনেকেই নিজের বাড়িতে ঘুমাতে পারতেন না। ধীরে ধীরে শান্তি ফিরে আসে এই জনপদে। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে ফের দিনে দুপুরে খুন খারাপের ঘটনা ঘিরে আসে। ২০১৩-১৪ সালে আওয়ামী লীগ সরকার বিরোধী যে আন্দোলন শুরু হয় তা নজিরবিহীন। বিএনপি জামায়াতের আন্দোলন দমাতে গেলে ব্যাপক নির্যাতন, নিপীড়ন, বিএনপি জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা হয়। গুম আর হত্যার শিকার হন অনেকেই। ক্রসফায়ার দিয়ে হত্যা করা দু দলের নেতাকর্মীদের আওয়ামী সন্ত্রাসীরা বোমা মেরে, কুপিয়ে ও গুলি করে হত্যা করে তাদের। বাদ যায়নি পরিবারের অন্য সদস্যরাও। জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর তাদের বিরুদ্ধেই আবার মামলা দেওয়া হয়েছে। এমন কোনো অপরাধ নেই যা করেনি আওয়ামী সন্ত্রাসীরা। আওয়ামী শাসনে অতিষ্ঠ হয়ে ওঠে সাধারণ মানুষ। জামায়াত বিএনপিকে দমন পীড়নের চিত্র। বিগত ২০১৩-১৪ সালে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলন প্রবল আকার ধারণ করে মেহেরপুর।
এ সময় ব্যাপক নির্যাতন নিপীড়ন চলে বিএনপি জামায়াত নেতাকর্মীদের ওপর। মামলা হামলা ও খুনের ঘটনার সাক্ষী হতে হয়েছে জামায়াত বিএনপিকে। জামায়াতের দাবি, কেন্দ্রীয় নেতাদের যুদ্ধাপরাধের মামলায় অন্যায়ভাবে ফাঁসির রায়ের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবিতে রাজপথে সোচ্চার ছিল জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াত শিবিরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে পুলিশকে ব্যবহার করে। রাজনৈতিক প্রতিবাদে হামলা, মিছিলে গুলি ও ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের পথ বেছে নেয়। এ সময় জামায়াত শিবিরের 1000 নেতাকর্মীর নামে 86 মিথ্যা মামলা দেওয়া হয়। মহিলা ও ছাত্রীদের বিভিন্ন কোরআন ক্লাস থেকে ধরে নিয়ে প্রায় 100 জনের নামে 14টি মিথ্যা মামলা দেওয়া হয়। 2012 সালে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের বিরুদ্ধে জামায়াত আন্দোলনের সোচ্চার হয়। সে সময় মিছিলে পুলিশ সরাসরি গুলি করে 15 থেকে 20 জনকে আহত করে। মিছিলের গুলিতে 3 জামায়াত কর্মী নিহত হন। থানায় ও ডিবি অফিসে জামায়াত নেতাকর্মীদের ধরে নিয়ে ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। জেল হাজত থেকে জামিন নিয়ে বের হলে ফের জেল গেট থেকে তাদের ধরে গ্রেপ্তার দেখানো হতো। আবার মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেওয়া ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। পুলিশি হয়রানির কারণে হাজার হাজার নেতাকর্মীকে বাড়ি ছাড়া হতে হয়েছে। রাতের পর রাত মাঠে বিভিন্ন খোলা জায়গায় রাত কাটাতে হয়েছে। জামায়াত নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকের বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়েছে। চালানো হয়েছে লুটপাট। বিএনপি নেতাকর্মীদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিএনপির উপর সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন চালানো হয়। 2013-14 সালে সরকার বিরোধী তুমুল আন্দোলন গড়ে তোলেন মেহেরপুর 1 আসনের সাবেক এমপি মাসুদ অরুণ। যে কারণে নারী পুরুষ নির্বিশেষে বিএনপি নেতাকর্মীরা প্রশাসনের দমন পীড়নের শিকার হন। 3 বার জেলা বিএনপি কার্যালয়ে হামলা করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর আক্রমণের শিকার হতে হয়েছে বিএনপি নেতাকর্মীদের। সে সময় গণ অবরোধের সময় 102 নারীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে অনেকে গর্ভবতী এবং অনেকের ছোট শিশুও ছিল। বিএনপির প্রায় 4000 নেতাকর্মীর নামে 112টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মী একাধিকবার কারাবরণ করেছেন। জামিন নিয়ে বের হলেও জেল গেট থেকে ফের তাদের গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতাকর্মী সমর্থকদের বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে। জমি জায়গা দখল করা হয়েছে। মামলার ভয় দেখিয়ে আওয়ামী সন্ত্রাসীরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। হামলা ও মিথ্যা মামলার ভয়ে অনেকে খোলা আকাশের নিচে মাঠে ঘাটে থেকেছেন দিনের পর দিন। ক্রসফায়ার নাটকে কেঁদেছিল মেহেরপুরবাসী। জেলা জামায়াতের সাবেক আমির মরহুম মোহাম্মদ সমীর উদ্দিনের 9 সন্তানের মধ্যে বড় ছেলে তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জেলা জামায়াতের মেহেরপুর শাখার সহকারী সেক্রেটারি ছিলেন। মানুষের ভালোবাসায় মাত্র 37 বছর বয়সে তারিক জনপ্রিয় হয়ে ওঠেন। মেহেরপুর 1 আসন থেকে সংসদ সদস্য হিসেবেও নির্বাচন করার কথা ছিল তার, কিন্তু কে জানতো তার ভাগ্যে করুণ পরিণতি লেখা রয়েছে। 2013-14 সালে স্বৈরাচারী হাসিনার আমলে সরকার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তৎকালীন আওয়ামী এমপি তারিক। রোশানলে পড়েন আওয়ামীপন্থী পুলিশ, র্যাব ও বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার। 2014 সালের 19 জানুয়ারি ইসলামী ব্যাংকের মেহেরপুর শাখায় কাজ সেরে নিচে এলে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পুলিশ। মেহেরপুর 1 আসনের সে সময়ের এমপি ফরহাদ হোসেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের নির্দেশে তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে রাখা হয়। অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি পরিবার। তাকে আটকের বিষয়টিও অস্বীকার করে পুলিশ। এরপর বামনপাড়ার শ্মশান ঘাটে রাতে তাকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। পরে তড়িঘড়ি করে লাশ মর্গে নিয়ে সুরতহাল ও ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দ্রুত দাফন করার নির্দেশনাও দেয় পুলিশ। সুরতহাল ও ময়না তদন্তের রিপোর্ট পুলিশের কাছে চাইতে গেলে পরিবারকে পুলিশ হুমকি দেয়। তারিক হত্যাকাণ্ডে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। স্তব্ধ হয়ে যায় পুরো শহর। হত্যাকাণ্ডের পর প্রশাসনের আওয়ামী নেতাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। হুমকি দেওয়া হয়েছে পরিবার ও নেতাকর্মীদেরও। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তারিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য মামলা করা হয়। পরিবারের পক্ষ থেকে তারিকের ভাই তাওয়াফিকুল ইসলাম ওই বছরের 9 সেপ্টেম্বর মেহেরপুর আমলি আদালতে মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় সেই সময়ের পুলিশ সুপার AKM নাহিদুল ইসলামকে। তিনি দমন পীড়নের নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তাকে গত 28 জুলাই অবসরে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনের মাধ্যমে নাহিদুল ইসলামকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারিক হত্যাকাণ্ডের মামলায় রাজধানীর ইস্কাটন থেকে 12 সেপ্টেম্বর সাবেক এসপি নাহিদুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সদর উপজেলার হিজুলি গ্রামের জামায়াত নেতা ও ইউপি সদস্য আব্দুল জব্বারকে 2012 সালের 30 ডিসেম্বর আটক করে পুলিশ। এরপর ওই রাতেই আব্দুল জব্বারকে ক্রসফায়ারে হত্যা করা হয়। পরে বন্দুকযুদ্ধ হিসেবে চালিয়ে দেয় পুলিশ।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।